জুলাই অভ্যুত্থান হয়েছিল। জুলাই অভ্যুত্থানের প্রথম কারণটাই ছিল, ভাই যেটাকে করলে আমি সেটাকে ইন্ডোর্স করে নিই, উনি বলছেন যে আওয়ামী লীগ মনস্টার হয়ে গেছেন, যদি বলে 3টা ইলেকশন পরপর অবৈধ ইলেকশন করছেন, যেটা ভাইয়ের কথা অনুযায়ী সংবিধানের বাইরে থেকেই একটা মনস্টার হয়েছে। সো এই মনস্টার একটা দলের আদৌ নির্বাচন করবেন কি করবেন না, এইটা মানুষ কিভাবে নিল, আমার কাছে একটা জিনিস আমি বলে দিই। ৭৫-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা হওয়ার পর রাস্তায় কিন্তু কোনো মানুষ নামেনি। ঠিক একই জিনিস শেখ হাসিনা এদেশ থেকে তার মন্ত্রী পরিষদ, পার্লামেন্টের সমস্ত লোককে নিয়ে পালিয়ে যখন গেল, তখন কিন্তু কোনো লোক রাস্তায় নামেনি। এবং 2টার সময় কিন্তু মিষ্টি বিতরণ হয়েছে, 2টার সময় মিষ্টি বিতরণ হয়েছে। এই বিতরণের মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে ভাইয়ের এই বই পড়া। তারপর আমি 3টা লাইন একটু পড়ে শোনাবো। এটা ইংলিশ বই থেকে, এটা পরে করছেন, বাংলায় অনুবাদ করছেন। এটা হচ্ছে জেমস জে নোভাকের। আমি 3টা লাইন পড়তেছি। শেখ মুজিব হয়ে ওঠেন বাংলাদেশ বাকশালের এক আতঙ্কজনক ডিক্টেটর, এবং তার 5 মাস পর জুন 75-এ সাম্যবাদী ইন্দিরা গান্ধী হয়ে ওঠেন ভারতের ডিক্টেটর। পাকিস্তানিরা যে হুঁশিয়ারি উচ্চারণ করে আসছিল, অর্থাৎ বাংলাদেশ হজম হয়ে যাবে ভারতের পেটে, তা অন্তত সাধারণ মানুষের মনে জলজ্জমান সত্যরূপে প্রতিষ্ঠিত হয়। এটা অনুবাদ করেছেন কে? অনুবাদ করেছেন, অনুবাদকের নাম বলে দিচ্ছি, আপনি রাহাত খান। আচ্ছা। সো এটা ইংলিশ বইতে এক সেম ল্যাঙ্গুয়েজ, সেমটাই দেওয়া। বাইবেল নাকি না? এটা বই বলে দিলাম, বাইবেল না, ওই কনস্টিটিউশন অফ বাইবেল না, আওয়ামী লীগের ম্যানিফেস্টো বাইবেল না। আচ্ছা, এনিওয়ে, সো একটা এই জেমস জে নোভাক, ইনি কিন্তু বাংলাদেশি না, ইনি পাকিস্তানিও না, ইনি ভারতীয় না, ইনি একজন যুক্তরাষ্ট্রের সাংবাদিক। উনি বললেন যে বাংলাদেশ, ভারতের মানুষ বিশ্বাস করা শুরু করেছিল যে বাংলাদেশকে ভারতীয় অঙ্গরাজ্যে প্রতিষ্ঠিত করা হচ্ছে। ঠিক একই কারণে সেদিন যেভাবে শেখ মুজিবুর রহমানের অন্তর্ধান হলো, শেখ হাসিনারও একইভাবে অন্তর্ধান হলো। এখন আপনি যে কথা থেকে এখানে শুরু হয়েছে হচ্ছে জবাবদিহিতার অবশ্যই এনটিভ গভর্নমেন্ট যা যা করছে, এনটিভ গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে ধোঁকা দিছে, এবং তার জলজ্জান্ত 2টা রাজসাক্ষী আছে। একজন রাজসাক্ষী হচ্ছেন সেই সময়ের আইন উপদেষ্টা, সেই প্রথম আলো, ডেইলি স্টারের ক্রিয়েশন, আর আজকে বোধহয় আপনারা দেখবেন আরও যে একজন মেজর জিয়াল সাহেব, উনি সুন্দর মতো 164 স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন 2007 সালে কার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে এই অত্যাচার, আজকের প্রধানমন্ত্রীর উপরে অত্যাচার, কেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কেন মানে 2 দলকে সরিয়ে রাখার যে পলিসি সেটা হয়েছে। এবং আলটিমেটলি শেষে যে মইনুল আহমেদ সাহেব, এটা বায়ো বোধহয় জানেন, প্রণব মুখার্জির বইতে সুন্দর মতো প্রণব মুখার্জি বলছে ফেব্রুয়ারি মাসে যে শেখ হাসিনাকে আমরা পাওয়ারে নিয়ে আসবো, মইনুল আহমেদ তোমার কোনো চিন্তা নেই, তোমার চাকরি যাবে না। এটা আমি বিভিন্ন জায়গায় বইটা দেখাইছি। সো আমরা একটা জিনিস দেখলাম যে অন্তর্বর্তী সরকার 2008 সালে যেভাবে একটা পাতানো ইলেকশন হলো ভারতের বন্দোবস্তে, ঠিক এবারও 2026 সালেও ইলেকশনটা হয়েছে ভারতের বন্দোবস্তে। এবং আপনারা যদি জানেন, আমি একটা জিনিস বলছি সব জায়গায়, 2026 বলছেন? হ্যাঁ, এবারে ইলেকশন আমি দুটাই বলছি, ভারত 2008ও করছে, 2026ও করছে, ভারতের বন্দোবস্ত। এবং এই লাটাইটা ভারতের হাতে এখনো আছে। কেন বললেন? যখন আপনি ফ্যামিলি কার্ডের কথা বললেন, কৃষি কার্ডের কথা বললেন, ভাই যেমন বললেন জুলাই সনদ দরকার, এই সংবিধান মনস্টারের জন্ম দেয়। এই সংবিধানের দোহাই দিয়েই 13 সালের ইলেকশন করছেন, 18 সালে ইলেকশন করছেন, 24 ইলেকশন, 23 সালের ইলেকশন করছেন। এই সংবিধানের দোহাই দিয়েই 73 সালে জাল জাতীয়তা করছেন। এই সংবিধানের দোহাই দিয়েই 15 সংশোধনীর মাধ্যমে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করা হয়েছে। এই সংবিধানের দোহাই দিয়ে 4র্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম হয়েছে। সেই 72-এর সংবিধান ভাই, এটা তো বাইবেল না। এবং এইটাই বাঙালি জাতির গত 53 বছরের কলঙ্ক। এই সংবিধান বাঙালি জাতির গত 53 বছরের কলঙ্ক। আর এই প্রশ্নটা আসলে আমি শেষ করে দিই আপনার, সেই কলঙ্ক থেকে মুক্তি পাওয়ার জন্য এত রক্ত।
আর সেটার নাম হচ্ছে এই জুলাই সনদ। এখন আপনি বলেন যে এই কয়দিন সংসদে কি হচ্ছে? সংসদে একটা সার্কাস হচ্ছে। কি সার্কাস হচ্ছে? বিএনপি তারা 31 দফা মানছেন না। বিএনপি কি মানতেছে না? জুলাই সনদ মানতেছেন না। বিএনপি কি মানতেছে না? গণভোট মানতেছে না। বিএনপি তার বিশেষ কমিটিতে যে সিদ্ধান্ত নিচ্ছেন সংসদে, পার্লামেন্টের কমিটিতে, সে কমিটির সিদ্ধান্ত মানতেছেন না। বিএনপি কি করতেছেন? সমস্ত সিটি কর্পোরেশন নিজের প্রশাসক বসাচ্ছেন। 64টা জেলায় কি বসাচ্ছেন? তার নিজের দলের লোককে বসাচ্ছেন এবং তার জন্য যুক্তি কি দেখাচ্ছেন? আমরা মেজরিটি। তার মানে কি? আমি দেখতে পাচ্ছি এই মেজরিটির নাম দিয়ে আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠতেছে বিএনপি। এই প্রশ্নটা আসলে আমি রাখবো আপনার এবং কাছেও। এবং জি। ভাইয়ের শেষ কথা বলে দিই। ভাইয়ের একটা কথা আমি সবসময় পছন্দ করি, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশ আর কারো লাটায় কারো হাতে তুলে দিব না, আচ্ছা, সেটা ইন্ডিয়া হোক বা অন্য কোনো দেশ। কিন্তু এখন বর্তমান যে সরকার যেভাবে চলতেছে, এই ইন্ডিয়ার বন্দোবস্তে এটা মেনে নেওয়া যায় না। আচ্ছা মাহবুবাজি, যে আপনিও কি মনে করছেন যে 2026 সালের যে নির্বাচন সেটি ভারতের বন্দোবস্তে হয়েছে, বা তারা যে লাটাই ধরার কথা বলছে আসলে কতটুকু যৌক্তিক, এবং এই সংবিধান বা বাঙালি জাতির জন্য কলঙ্ক, কতটুকু একমত আপনি? আচ্ছা শুনুন, আসল জায়গাটা হচ্ছে যে এই রকম চিন্তা ভাবনা যখন করা হয় তখন মনে হয় কি পৃথিবীতে একটি মাত্র দেশ আছে, তার নাম হচ্ছে ভারত, এবং ভারতই সব কিছু করে। আপনি এই যে ভাই যে দেখালেন না জুলাই জাতীয় সনদ, এই জুলাই জাতীয় সনদের ভূমিকাতে আমরা একটু যাই, তাহলে আমরা বুঝবো শুভঙ্করের ফাঁকিটি আসলে কোথায়। সনদ বলতে ওনারা কি বোঝাচ্ছেন। 1971 সালের 25 মার্চ কাল রাতে হানাদার বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরীহ জনগণের উপর বর্বরচিত গণহত্যা শুরু করলে পরদিন 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরিণতিতে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশের অভ্যুদয় ঘটে। বুঝলেন? লেখা আছে 25শে মার্চ কাল রাতে হানাদার বাহিনী, ভাসুরের নাম নেয় নাই, অন্তর্বর্তীকালীন সরকারের ভাসুর পাকিস্তান নাম নাই। তারাও কিন্তু ভারত ভারত করবেন, পাকিস্তানের নাম নাই। এবং এই জায়গায় কিন্তু আসল বিরোধটা ওখানে, যে পাকিস্তান মানে তো শুধু পাকিস্তান না, পাকিস্তান তো একটা আদর্শ, ভারত তো একটা আদর্শ, বাংলাদেশ একটা আদর্শ। এই যারা ভারত বিরোধিতার নাম করে তারা কিন্তু পাকিস্তানি আদর্শের দিকে তাদের মুখটা ঘুরিয়ে রাখে। এবং পাকিস্তানের যে আদর্শ হচ্ছে ধর্মভিত্তিক রাষ্ট্র হতে হবে, ধর্মকে রাষ্ট্রের মধ্যে জায়গা দিতে হবে, যা গিভেন তাকে নিয়ে রাজনীতি করতে হবে। আমি যে মুসলমান, আমি যে পুরুষ, আমি যে আমার যে কিছু কিছু জিনিস যা গিভেন, আমার দুটো চোখ, এটা আমি চাই নাই তো, আমার স্রষ্টার কাছে দুটো চারটাও তো হতে পারে, কিন্তু আমি গিভেন, আমি এইভাবে তৈরি, এটা আমার চয়েস না। ঠিক একইভাবে আমার চয়েস না, কিন্তু এই যে আমরা 92% আমরাই এইখানে সংখ্যাধিকের ফ্যাসিজম কায়েম করব, এই যে রাজনীতির জায়গাটা, এইটাই কিন্তু আমাদের ধর্মভিত্তিক যেই পাকিস্তানকে ভাঙার কারণ ছিল। কারণ তখন তারা উপনিবেশিক যেই একটা আচরণ করতো আমাদের সাথে, পূর্ব পাকিস্তানের উপরে যে করত, সেই জায়গা থেকে কিন্তু ধীরে ধীরে নানান রকম বৈষম্য, ওদের ওখানে 4টা আপনার রাজধানী তৈরি হলো, আমাদের এখানে বলা হলো সেকেন্ড ক্যাপিটাল। বৈষম্যের ব্যাপারগুলো জানেনি, অত সময় নেই যে আমরা এখন এগুলো ভাই খুব মুখস্থ বলতে পারবেন যে বৈষম্য কোথায় কোথায় ছিল, কেন ছিল। ধর্মের নামে আমাদেরকে বলা হতো বাংলা মানে হচ্ছে হিন্দুয়ানি ভাষা, এবং সেখানে উর্দু যুক্ত করে দেওয়া হলো। তমুদ্দুন মুজলিসের কথা আপনারা জানেন। সবকিছু মিলিয়ে এই জায়গায়, এবং তখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একটি দেশ হবার পরেও একটি প্রকৃত নির্বাচন সেখানে হয়নি, কারণ এই দেশের মানুষের সংখ্যা বেশি এবং তারা ক্ষমতায় চলে আসবে। যখন 70 সালে নির্বাচন হলো, সেবারও তারা ক্ষমতা দেবে না, ক্ষমতা হস্তান্তরই করলো না, বরং তারা ঝাঁপিয়ে পড়লো রাতের অন্ধকারে, এবং সেখানে মানুষ মারলো, এবং সেই মানুষের শহীদের সংখ্যা নিয়েও কিন্তু প্রচুর তর্ক বিতর্ক শুরু হলো, এবং সবকিছু শুরু হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আমরা দেখলাম যে 32 নম্বর ভাঙা হলো, বুলডোজার দিয়ে ভাঙা হলো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বললেন যে তার মেয়েকে জিজ্ঞেস করেন কেন ভাঙা হয়েছে, যেটা ভাইও বললেন যে 3 বছরে, ওই যে বই থেকে পড়ে শোনালেন ইত্যাদি। আচ্ছা, 18 মাসের একটি সরকার কি করতে পারে? আপনাদের মনে হলো না এক চোখের নিমেষে চলে গেল? যথেষ্ট অনেক কিছুই করেছে এটা নিয়ে, যদিও বিরোধী দল বা সরকারি দল এটার কোনো হিসাব চাচ্ছে না। আপনার এই এতখানি আমাদের জিডিপি এবং গড় আয়ের পরে কিন্তু বাংলাদেশে দাঁড়িয়ে আমরা 18 মাসের সরকারকেও কিন্তু অনেকখানি ছাড় দিচ্ছি, যে কত আর সময় পেয়েছে তারা, তেমন কিছু তো না। আমরা আওয়ামী লীগের এই অপশাসন নিয়েই কথা বলছি। আর এই যুদ্ধ বিধ্বস্ত, তাও যুদ্ধ কি, মুক্তিযুদ্ধোত্তর একটা সরকার, মাত্র 72, 73, 74, 75, 3.5 বছরের সরকার। তখন কোনো ব্রিজ ছিল না, কালভার্ট ছিল না, রাস্তা ছিল না, আপনার 1.5 কোটি মানুষ গিয়ে শরণার্থী হয়েছিল। এইখানে একটা
কেবল মাত্র শুরু হওয়া একটা দেশ। এবং আপনার এই যে কথাগুলো বলা হয়, আপনার এত লক্ষ লক্ষ লোক মেরেছে ইত্যাদি, বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে তথ্যগুলো দেওয়া হয়, আপনার গণমাধ্যম বলে তো একটা ব্যাপার আছে, তখন তো পত্রপত্রিকা আছে, আপনারা দেখায়েন তো কোথায় কোথায় সেই খুনের ঘটনা। এই সমস্ত কিছু খালি কথার জোরে তাকে একটা দুঃশাসক স্বৈরশাসক বানানো হবে বলে। কেন? কারণ ওই পাকিস্তানি ভূতটাকে আমাদের সামনে আনতে হবে, এবং সেইটাই সেই পাকিস্তানি ভূতেরই কার্যকলাপ আমরা 15ই আগস্ট 1975 সালে দেখেছি। আপনি দেখুন কত প্রেসিডেন্ট তো নিহত হয়েছেন নানান কারণে, এবং সবই দুর্ভাগ্যজনক, কিন্তু কোথায় আপনি দেখেছেন 8 বছরের শিশু সহ 22 জন এই সদস্যকে মেরে ফেলা হয়? এখনো আমরা তরুণ বন্ধুদের কাছ থেকে শুনি যে এটা নাকি শেখ মুজিবের কর্মফল। শেখ মুজিবের এই 3 বছরের কর্মফলের জন্য 22 জন সদস্য এবং এই 8 বছরের শিশুকে মেরে ফেলতে হবে, এবং তার যে চিহ্নগুলো ছিল, যে গুলি ছিল, যে সাইকেল ছিল, যে ছোট্ট ছোট্ট যেই সমস্ত অনুষঙ্গ ছিল, সব কিছু স্মৃতি থেকে মুছে ফেলা হবে। ভাই, আমাদের পরিবারের একটা গাছকে আমরা কেটে ফেললে দুঃখ পাই যে এটা আমার পিতামহীর লাগানো গাছ বৃক্ষ, আর আমাদের জাতির স্মৃতির সঙ্গে জড়িত যেই ভবনটি, সেইটা এইভাবে কয়েক দফায় বুলডোজারে ভাঙা হবে, এইটা নাকি শেখ হাসিনার কুকীর্তির কারণে হবে। অর্থাৎ আপনি ওই মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে ধ্বংস করবার চেষ্টা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং আজকে যে আপনি দেখছেন যে ভাই বললেন মনস্টার একটি দলের আদৌ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগের প্রশ্নে বলা হলো, তাহলে মনস্টার জামাত কিভাবে নির্বাচন করে এবং প্রধান বিরোধী দল হয়? তারা তো সিভিল আর্ম ফোর্সড, এই যে আত্মসমর্পণ দলিলের সেই জামাতে ইসলামী। আওয়ামী লীগ যদি 2000 মানুষ নিহতের অভিযোগে অভিযুক্ত হয়, জামাতে ইসলামী 30 লক্ষ মানুষের নিহত হবার প্রধান সহযোগী হিসেবে অভিযুক্ত, এবং সেখানে তাদের আল বদর আল সামস, এটা ইতিহাসে একদম প্রতিষ্ঠিত। তার স্ত্রী পুত্র কন্যা সকলেই জীবিত, এবং সেখানে লেখা হয়েছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কখন হয়েছে, কিভাবে হয়েছে। কাজেই আমরা একই যাত্রায় দুই ফল কিভাবে করি? কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই প্রশ্নটি করেনি। এবং এই জামাতে ইসলামী আপনি দেখুন যে স্বাধীনতা যারা চায়নি তারাই এখন প্রধান বিরোধী দল, তাদের হাতে দেশের ভবিষ্যৎ। কাজেই দুজন দর্শক এই আছেন যে ফোনে। পরিস্থিতিতে যে ভাইয়ের শেষ কথাটা হচ্ছে যে বাংলাদেশ তো সবার আগে, বাংলাদেশ সবার আগে হবে যদি আমরা এই সমস্ত অহেতুক বিতর্কগুলো ফেলে আসতে পারি। কারণ পাকিস্তান যেমন একটা আদর্শ, ভারত একটা আদর্শ, বাংলাদেশ একটা আদর্শ। সেই আদর্শ হলো 72-এর সংবিধান, যেখানে আছে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। এবং ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, ধর্মনিরপেক্ষতা মানে সকল ধর্মের সমান সুযোগ, সমান সম্মান, এবং রাষ্ট্র হবে ইহলৌকিক, ইহজাগতিক। ওই জায়গাটিতে আমাদেরকে একমত হতে হবে। দুজন দর্শক আছেন। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি আমি রাখুন। মনিরাদার বলছি। জি বলুন। আমার প্রশ্ন হয়েছে ব্যারিস্টার সারিয়া সাহেবের কাছে। কিছুক্ষণ আগে উনি বললেন 72 সংবিধান বাতিল করে ওই যে 24 জুলাই ইয়েটাকে এস্টাবলিশ করার জন্য। তা উনি একজন ব্যারিস্টার হয়ে 1971-কে কোথা রাখবেন? জুলাই সনদের চেয়েও তো আমার কাছে ইম্পর্টেন্ট 71টা, কারণ আমরা এখানে 30 লক্ষ হারিয়েছি, একটা দেশ পেয়েছি, স্বাধীন দেশ। আমরা 24শে জুলাই কি পেয়েছি? 24 জুলাই আমরা শুধু চেষ্টা শেখ হাসিনাকে আপনার করেছি, আওয়ামী লীগকে করেছি, কিন্তু আমাদের কোনো ডেভেলপমেন্ট কিংবা আমাদের এখানে দুর্নীতি কিংবা কোনো কিছু কমছে? শুধু শেখ হাসিনা নামক একটা মঞ্চটা চলে গেছেন, আর আওয়ামী লীগ নামের একটা রাজনীতিবিদ আপাতত নাই। কোন এক সময় এটা আসবে, সেটা হচ্ছে পরের ব্যাপার। কিন্তু জনাব শাহরিয়ার সাহেবের মতো কাছে আমার প্রশ্ন, উনি কি যদি জামাত কি মদতি সনদে বিশ্বাসী নাকি আপনার মদিরা সনদে বিশ্বাসী? জি, আমরা বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আরেকজন দর্শক আছেন। জি, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। জি দর্শক, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি মুক্তার বলছিলাম, বগুড়া থেকে বলছিলাম। জি বলুন। আমি দুই ভাইয়ের কাছে দুটো প্রশ্ন করব। জি, একটু তাড়াতাড়ি করবেন। মাহবুব আজিজ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন হলো, বাবাজি ভাইয়ের কাছে একটা প্রশ্ন হলো, আমি তার সর্বপ্রথমে তার যে বক্তব্য দেয় সেই বক্তব্যগুলো খুব গঠনমূলক, দর্শক কিন্তু পছন্দ করে তার বক্তব্যটা, এটা তার প্রথমে। আচ্ছা, আর তার বিষয়টা হলো, আমি তাকে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি, সেটা হলো এই যে জুলাই সনদ নিয়ে যে আন্দোলনে নামতে চাচ্ছে বিরোধী দল বা অন্য দল নামতে চাচ্ছে, আচ্ছা এখানে বিদ্যুতের সংকট, তেলের সংকট, গ্যাসের সংকট, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তার ভিতরে আগুনের ভিতরে মনে করে যে ঘি ঢেলে দেওয়া, এটা কেমন কথা? এটা কেমন দেশ, কেমন নিয়ম কানুন চলতেছে? এটা ওনার কাছে প্রশ্ন থাকলো। আর সারিয়া ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, যেহেতু উনি ব্যারিস্টার মানুষ, আমি ওনার কাছে দুটো প্রশ্ন করবো। সেটা হলো, এরশাদ সাহেবের কথা বলছেন আপনি, এরশাদ সাহেবের টাইমে প্রত্যেক উপজেলাতে মসজিদ কোর্ট ছিল, মানুষ কিন্তু উপজেলা কোর্টে দেয়, মানুষ অল্প সময়ে অল্প টাকায় কোর্ট করতো। এই ব্যারিস্টার হিসেবে আপনি এই জিনিসটা কতটুকু আপনি
পক্ষে দেখে বা বিপক্ষে দেখে, এটা একটা দিক। আর এর সাথে টাইপে একটা জিনিস ভালো ছিল, 40 টাকা গরু গোস্ত ছিল, আর 500 থেকে 6,000 টাকা চামড়া বিক্রি হতো। আজকে 800 টাকা 750 টাকা কেজি গোস্ত চামড়া ফেলে দিতে হয়। এটা কোন দেশ আমাদের? জি জি, বুঝতে পেরেছি। আরো একজন দর্শক ফোনে আছে, ফোনটি নিয়ে তারপর আমরা আমাদের সম্মানিত অতিথিদের কাছে যাব। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। আমার নাম আব্দুল রাজ্জাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার প্রশ্ন হলো, বর্তমান 5 তারিখের পর থেকে সারের সংকট দেখা দিয়েছে। সার ডিলার মাধ্যমে যে সার আসতেছিল সরকার থেকে ভর্তুকি, সে সারগুলো ডিলার কিভাবে নিয়ে আসে, কোথায় হারায় দেয়, আর ডিলার সাধারণ কৃষকের কাছে আসার আগে সেগুলো হারিয়ে যায়। আর কৃষক যখন সাধারণ বাজারে কিনতে যায় তখন দেখা যায় যে সার সরকার মূল্য নির্ধারণ করে আছে 1050 টাকা, সেটা কিন্তু হচ্ছে 1600 টাকা অথবা 1800 টাকায় তখন পাওয়া যাচ্ছে, বাজারে পাওয়া যাচ্ছে, কিন্তু ডিলারের কাছে নাই। তাহলে এই সারগুলো বাজারে যায় কিভাবে, আর বেশি মূল্য পাওয়া যায় কিভাবে? এগুলো দেখভাল কি সরকার বা বিরোধী দল যারা আছে তারা, এগুলো কি কথা কখনো কৃষকের জন্য কেই কথা বলে না? বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশ্ন রাখবার জন্য। আমি ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনার কাছে আসতে চাই। বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন, দুজন দর্শক ফোন করেছিলেন এবং দুজনেই আপনার কাছেও কিছু স্পেসিফিক প্রশ্ন রেখেছিলেন। 72-এর সংবিধান নিয়ে বলেছিলেন এবং আরেকজন বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্ব যেই দাম, সব কিছু মিলিয়ে বলেছিলেন। আপনার পর্যবেক্ষণটি একটু জানতে চাব। প্রথম কথা হলো, ওই ভদ্রলোকের প্রশ্ন শুনতে যে মনে হলো যে, শোনেন, একটা কবিতার কথা মনে হলো। আমরা তো এটা ইন্টারমিডিয়েটে পড়ছি, ভাইও বোধহয় মনে করতে পারবে। দ্য রিম অফ দ্য এনসেন্ট মেরিনার, দ্যাট ওয়াজ রোট বাই স্যামুয়েল টেলর। ওখানে একটা কথা ছিল, একটা অ্যালবার্টাসকে মেরে ফেলে দেওয়ার জন্য অভিশপ্ত হয়েছিল বলে ওর গলায় অ্যালবার্টাসটাকে ঝুলিয়ে দেওয়া হয়। তো বাঙালি জাতির সবচেয়ে বড় অভিশপ্ত জিনিস হচ্ছে বাঙালি জাতির এই 72-এর সংবিধান। এই 72 সংবিধান হচ্ছে একটা অভিশপ্ত ডকুমেন্ট। আমি যেহেতু এই টকশোতে এসেছি, ওই জন্য অত কথা তো বলার সময় থাকে না, খালি একটা একটা করে বলি কেন এটা অভিশপ্ত। ভাই হয়তো ভুলে গেছেন, কারণ ওই সন্তোষের নাম আবার ভাইরা আবার উচ্চারণ করে না। মৌলানা ভাসানীর নাম ওনারা আবার ভুলে যান, কারণ মৌলানা ভাসানী আবার ওনাদের ভাসুর হন। সন্তোষে কিন্তু কোনো 32 নম্বর ছিল না, আজও সন্তোষ আছে, আজও টাঙ্গাইলের সন্তোষ আছে। ওনারই বোধহয় এটাও ভুলে গেছিলেন 72 সালে সমস্ত নিউজ পেপার ব্যান করে দেওয়া হয়। মুখে শেখ হাসিনা যেভাবে টেপ মেরে দিছিল আমাদের সবার, সেই রকম একইভাবে আমি শেষ করে দেবো। আপনার সব বলিনি, আমার মতো বলে যেটা ভুল হচ্ছে সেটা ঠিক করে দিন পরে। 72 থেকে যা যা যে শেখ সাহেবের বিরোধিতা করবে তাকে তুলে নিয়ে যেয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে। হাজার হাজার জাসদ কর্মীকে মেরে ফেলে দিচ্ছেন, মুক্তিযোদ্ধাকে মেরে ফেলে দিচ্ছেন। ইভেন মৌলানা ভাসানীকে 74 সালে আপনি অ্যারেস্ট করছেন। যে মৌলানা ভাসানী 22 নম্বর সেক্রেটারি, আপনি সে মৌলানা ভাসানীকে আপনি অ্যারেস্ট করছেন। আপনি মেজর জলিলকে অ্যারেস্ট করছেন। মেজর জলিল, এখন এগুলো বললে তো অনেক কথা। মেনন সাহেব সেই সময় জিতছিলেন, তা সে জিতে ঢাকা আসার আগে তার সিট হারায় যায় 73 সালে। তো ভাইরা এগুলো কথা মনে রাখেন। আর ইন্ডিয়ার কথা বলছেন, ইন্ডিয়ার পাকিস্তান। আচ্ছা, আজকে বলেন তো 24-এর যুদ্ধ কার সাথে হয়েছে? ভারতের সাথে। 24-এ আমরা এই 5 তারিখ পর্যন্ত যে যুদ্ধ করছে, হাসিনার সাথে করছি না ভারতের সাথে করছি? আপনি পাকিস্তান সামলে কি ছিলেন? পাকিস্তান ছিলেন নাকি কি ছিলেন আপনি? তখন বাংলাদেশ ছিলেন 16 ডিসেম্বরের আগে। 16 ডিসেম্বর 1971 আগে কি আপনি পাকিস্তানি ছিলেন না বাংলাদেশি ছিলেন? না না, আপনাকে বলতেছি না, আপনাকে প্রশ্ন করতেছি না, আমি প্রশ্ন করতেছি জাতিকে, যে 71 সালে পাকিস্তান বাহিনী যে বর্বরতা চালাইছে, তখন তো আমরা নিজের জনগণের উপর চালাইছে, যে একই কাজটা হাসিনা করছে। হাসিনা বাংলা